নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো এই বইটি থেকে দ্বিতীয় গল্প তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। তো গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি এবং গল্প অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। কই আর সব কই, বললেন তারিণী খুড়ো। সবাইকে খবর দে, নইলে গপ্প জমবে কি করে। আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়লো বলে। তাহলে এই ফাঁকে চাটা বলে দে। বললাম, তাও বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা। ভেরি গুড। মিনিট তিনেকের মধ্যেই ন্যাপলারা এসে পড়ল। বলল, ম্যাজিক দেখতে গিয়েছিল, অর্ণব দি গ্রেট, খুব ভালো হয়েছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, আমি কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্যই তোরা তখন জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? ন্যাপলা জিজ্ঞাসা করলো। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না পশ্চিমের লোক? বছর 25-এর আগের কথা। খুব নাম করেছিল, ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি। যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারই করতে যাবো কেন? তবে এ দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন, তা তো আছেই, আবার তার সঙ্গে থ্রট রিডিং। সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা। জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে এক একজনকে দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কিনা, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে এক ধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। এই খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই। তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমার নিজেরও একটু শখ ছিল দু একটা, সেটা শুনে ভদ্রলোক বোধহয় আরো খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি হবে না, বেশ বনেদি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁফ, টিকালো নাক, আর চোখ দুটো যাকে বলে দেদীপ্যমান। ওরকম জল জলে চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে। এইটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব। এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখন অবশ্যই আর কাজ টাজ করেন না, বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেইখান থেকে হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন, বুড়োদের কোম্পানি নাকি তার ভালো লাগে না। খুড়ো অবশ্যই বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওর নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন। চমকলালের সঙ্গে
গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রাম আমিই করতাম, আর সে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর এস্টেটের নাম শুনেছো? নামটা চেনা চেনা লাগলেও বললাম শুনিনি। চমকলাল বললেন, ফৈজাবাদ থেকে 56 মাইল দক্ষিণে, ভালো মোটরের রাস্তা আছে। আমি বললাম, হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, বললেন চমকলাল। সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি, তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছা করছে, দেখো যদি অ্যারেঞ্জ করতে পারো। রাজার ম্যানেজারকে একটা চিঠি দাও ছেড়ে, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম। 7 দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লটবহন নিয়ে একটা বিশেষ দিনে ফৈজাবাদ গিয়ে পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। ফৈজাবাদেই রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুরবেকারের গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করল, তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করল। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন ছেলেবেলা থেকে ম্যাজিকের শখ। প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয়। সেখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম দুদিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরানো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যাবেলা শো। স্টেজটা একবার ভালো করে দেখে নিল, সব ঠিক আছে। 800 লোক ধরে থিয়েটারে। হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানে লোকে যে এ জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবে ভাবে বুঝতে পারছিল না। ম্যাজিকে অ্যাঙ্কর দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল। একই ম্যাজিক দুবার করে দেখাতে হলো। সবশেষে এলো থট রিডিং এর খেলা। জনা 4-5 লোকের বিষয়ে আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, আমি এবার হিজ হাইনেসের সম্বন্ধে কিছু বলতে চাই। আশা করি তার কোনো আপত্তি হবে না। রাজা একটু যেন উসখুস করে তারপর বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপ্লাইজ করে নিলেন রাজাকে বাছাই করার জন্য। তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। শেষে এক ফকিরের ঝাড়ফুঁকে ভালো হয়ে উঠল। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হলো যে তিনি দুখাতায় লিখতে পারেন, এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজার একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব নাম ডানকান কুক বাঘটাকে গুলি করে মারে। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন
সেটা যদি একবার সকলকে দেখান তাহলে আজকের সন্ধ্যার আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সবাই উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতেই পারছি বহুমূল্য কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তির কথা জাদুকর বলছেন সেটা আমি কাউকে দেখাইনি কখনো, আর দেখাইও না। কিন্তু আজকের দিনটি একটা বিশেষ দিন। আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিং এর খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা তার হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবার সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে ঝলমল করছিল, সেটা একরকম মহামূল্য পাথর, রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়, কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সবাই হাততালির চোটে কান পাতা দেন। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজটা সারলেন। পরে দেখলাম মুদ্রাগুলি সোনার। কেন সেটা বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থট রিডিং এর জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, এত কি ভাবছো? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকা সৃষ্টি করেছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, তার কারণ জানতে চাও? বললাম, খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্যচ্যুতি হবে না তো? মোটেই না। তবে শোনো, ওই যে পাথরটা দেখলে, সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারাসুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে। তার দুই ছেলে ছিল। বড় হলো সুরজ, আর ছোট হলো চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে। গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরাজ সিং তারাসুন্দরীর মন্দিরটা দেখতে পান এবং ওর ভাইকে দেখান। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন। সুরাজ সিং ছিল সভ্যভব্য, কিন্তু চন্দ্র সিং ছিল অত্যন্ত লোভী প্রকৃতি। সে বিগ্রহের গলায় মার্কাত মণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়। রাজা মহেন্দ্র সিং এই মার্কাত মণির বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম নিয়ম মতো সিংহাসন পাবার কথা বড় ছেলে সুরাজ সিং এর। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সুরাজ সিং এর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরাজ সিং এর লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং ঝটপট তার সৎকারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো শ্মশানে। যারা শবযাত্রায় গিয়েছিল তারা সকলেই সব ফেলে দিয়ে পালালো, ঠিক যেমন হয়েছিল ভওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুদূর সিং এর দেহে আবার প্রাণ ফিরে এলো।
আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিলেন, কারণ সুরাজ সিং এর স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরাজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন। কি হয়েছে সেটাও তিনি ঠিক করে বুঝতে পারলেন না। শ্মশানের কাছেই এক কুঠির, সে কুঠিরে থাকতো এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ, তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরাজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পাবশত তার কুটিরে আশ্রয় দিলেন। তারপর তিনিই মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সুরাজকে বুঝিয়ে দিলেন। বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক। এখনো তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার করবি। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশ লাভ আছে। তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। সুরাজ সিং রইল তান্ত্রিকের কাছে 1.5 বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করলো, সেটা হলো ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ইন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন। তারপর সুরাজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূরে এগোলো এবং নতুন পাওয়া জীবনের যে সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি, বললাম, সুরাজ সিং আর চমকলাল তো একই লোক, তাই নয় কি? চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। আমি বললাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার উপর যে লোক এত অত্যাচার করলো, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করলো, তাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন? আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন, আমি তো মানুষ। তাহলে তাহলে আর কি? তাহলে এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হলো তারাসুন্দরীর অলংকারের মরকত। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল। সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাবার আগে, সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। গল্প পাঠে আমি প্রিয়ব্রত। ধন্যবাদ।